জাতীয় দল থেকে লিটন দাস বাদ পড়লেন অবশেষে। কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বৈশ্বিক ইভেন্ট, তারপরেও লিটন দাস বাদ পড়লেন অবশেষে। তার প্রতিভাবান কোটা কিংবা অভিজ্ঞতা কোটা কোনোটাই রক্ষা কবচ হয়ে উঠতে পারল না লিটন দাসের জন্য অবশেষে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের 15 সদস্যের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেইখানটাতে লিটন দাসের বাদ পড়াটাই সবচেয়ে বড় খবর, চমক। আমি ঠিক আসলে চমক বলবো না, কারণ লিটন দাসের যে অবস্থাটা ছিল তাতে লিটন দাসের বাদ পড়াটা এমন কোনো চমক নয়। তবে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন যে সিলেকশন প্যানেল তারা সিদ্ধান্তটা নিতে পেরেছেন যে সিদ্ধান্তটা আসলে কেমন হয়েছে, এবং সেইখানটাতে লিটনের বিকল্প হিসেবে যাকে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, এই সিদ্ধান্তটাই বা কতটা যৌক্তিক, সবকিছু মিলিয়ে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের স্কোয়াডটা নিয়ে এই আলোচনাটা করছে। দেখুন, আমার কাছে মনে হয়েছিল যে শেষ পর্যন্ত লিটন এই চ্যাম্পিয়ন্স ট্রফির দলটাতে টিকে যাবেন। ওই যে বলছিলাম তার প্রতিভা কোটা, তার অভিজ্ঞতা কোটা, সবকিছু মিলিয়ে আমাদের এখানটাতে কোনো বিকল্প নেই, ফলে লিটন দাসের উপরে আমাদের আস্থা রাখতেই হবে। তার এই যে বিপিএল এর লাস্ট ম্যাচটাতে আবার যেহেতু 43 বলে 73 রানের একটা ইনিংস খেলেছেন, সেইটাও তার সামনে চলে আসবে, সবকিছু মিলিয়ে তাকে রাখার একটা ক্ষেত্র তৈরি হবে বলে আমার কাছে মনে হয়েছিল। কিন্তু সিলেকশন প্যানেল সেইটা রাখেনি, লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডটাতে রাখা হয়নি। পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন তাহলে রাখার কোনো আসলে কারণও নেই। এই যে আমরা লাস্ট সিরিজটা খেলেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ওয়ানডে সিরিজ, এটা তো ওয়ানডে ফরম্যাটে খেলা, সেইখানটাতে 3 ম্যাচ মিলে লিটন করেছেন 6 রান। যদি আপনি হিসাব করেন ওয়ানডেতে সর্বশেষ 7টা ইনিংসে তার সিঙ্গেল ডিজিট স্কোর, এর মধ্যে 6 বার তিনি আউট হয়েছেন, একবার তিনি নট আউট ছিলেন। এই 7 ইনিংস মিলে করেছেন মাত্র 13 রান। ওয়ানডেতে সর্বশেষ 13 ইনিংসে তার 50 নেই, সেই 2023 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকেই তিনি 50 দেখা পাননি। সো এইরকম যার পারফরমেন্স, তাকে আসলে জাতীয় দলে রাখা হবে কেন, আলোচনাটা দিতে বা রাখা হবে কেন? কিন্তু যেহেতু লিটন দাস তার পুরো ক্যারিয়ার জুড়েই এরকম একটা অবস্থার ভেতর দিয়ে গিয়েছেন এবং মাঝে সাঝে ওই 2-1টা ভালো ইনিংস খেলে আবার আলোচনার মধ্যে চলে এসেছেন, সেই কারণে তার থাকাটাও একেবারে অসম্ভব ছিল না। আমি মনে করি যে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল যে ডিসিশনটা নিয়েছে সেটা রাইট ডিসিশন নিয়েছে। আমি ধারণা করেছিলাম যে লিপু ভাইরা শেষ পর্যন্ত লিটনকে রেখে দিবেন, নানান কারণে, যেসব কারণগুলোর কথা বললাম সেগুলোতে রেখে দিবেন, আমার তাই ধারণা ছিল। কিন্তু যে রাখেননি সেটা রাইট ডিসিশন বলেই আমার কাছে মনে হয়। এবং লিপু ভাই বলছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যে সিরিজটা খেলেছি সেখানটাতে ওরকম ব্যাটিং প্যারাডাইস, ব্যাটিং সহায়ক উইকেটে লিটন আউট হয়েছেন। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরের 2টা ম্যাচ পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলবো, একেবারে ওরকম ব্যাটিং স্বর্গে খেলবো, যেইখানটাতে তিনি পাকিস্তান নিউজিল্যান্ডের একটা ম্যাচের উদাহরণ টানছিলেন যে 2টা দলে 300-র উপরে রান করেছে, ফলে টপ অর্ডার থেকে রান আসতে হবে। আর লিটন দাস এক্সপোজ হয়ে যাচ্ছেন। লিপু একদম এই কথাটাই বলেছিলেন যে প্রতিপক্ষ দলের যারা হচ্ছে অ্যানালিস্টরা লিটনকে নিয়ে যে কাজ করেন, এবং সেই জায়গাটাতে লিটন ওই একই রকম ভাবে একই প্যাটার্নে আউট হন, এক্সপোজ হয়ে গেছেন লিটন। ফলে এই সময়টা লিটনকে আসলে নিজেকে ওই লিটনকে নিয়ে কাজ করে তারপর আবার ন্যাশনাল টিমে ফেরানোর জায়গাটা তৈরি করতে চেয়েছেন। ফলে লিপু ভাইরা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা কোচের সঙ্গে, ক্যাপ্টেনের সঙ্গে, ইভেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সবকিছু মিলিয়ে আলোচনা করে যে সিদ্ধান্তটা নিয়েছেন, আমার কাছে মনে হয় সেটা একটা রাইট ডিসিশন। প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে কি, লিটনের বদলে যে পারভেজ হোসেন ইমনকে নেওয়া হয়েছে সেটা কি ইমনের প্রতি ফেয়ার হলো? হ্যাঁ, অবভিয়াসলি। এখন ইমন তো জাতীয় দলের সুযোগ পেয়েছেন, তিনি তো খুশি হবেনি, ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছেন, খুশি তো হবেনি। খুশির কথা না, আমি বলছি যে এটা ইমনের প্রতি আসলে ফেয়ার হলো কি না। আমি লিপু ভাইকে প্রেস কনফারেন্সে প্রশ্নটা করেছিলাম যে ইমনের ক্ষেত্রে যদি ওই ভাবনার জায়গাটা থেকে থাকতো তাহলে তাকে কোনো ওয়ানডে ম্যাচ খেলানো হয়নি কেন? তাকে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরেও তো তিনি দলের অংশ ছিলেন, কিন্তু 3টা ম্যাচের মধ্যে কোনো ম্যাচে তাকে একাদশে খেলানো হয়নি কেন? লিটন যখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে যাচ্ছেন, লিটন তো না, ইমন যখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে যাচ্ছেন তখন বেসিক্যালি তার ওয়ানডে ম্যাচের সংখ্যা 0। কোনো ম্যাচ না খেলেই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ওয়ানডে ম্যাচ না খেলে জায়গাটা করে নিয়েছেন। হ্যাঁ, তিনি ফার্স্ট 11-এ থাকবেন না, এটা লিপু ভাইয়ের কথাতে স্পষ্ট। সৌম্য সরকার, তানজিদ তামিম, তাদেরই সেই জায়গাটা রয়েছে। কিন্তু ভাই এখানটাতে তো চেঞ্জ হতেই পারে যে কোনো কারণে, ওই 2 ব্যাটসম্যানের কেউ হয়তো বা ইনজুরিতে পড়তে পারেন। আমরা যখন টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছি তখন আমাদের পেস বোলারদের মধ্যে প্রবাবলি শরীফুল হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো শেপে ছিলেন, কিন্তু ইনজুরির কারণে তিনি সুযোগ পেলেন না, মানে ওই শুরুতে খেলতে পারলেন না। তানজিম সাকিব এত ভালো পারফর্ম করলেন যে পুরো
ওয়ার্ল্ড কাপে শরীফুলের আর খেলারই সুযোগ হলো না। এখন আমাদের ক্রিকেটারদের ক্ষেত্রে এটা একটু রেয়ার ঘটনাই বলতে হবে, একটু এক্সেপশন। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে অন্যরা ফর্ম হারিয়ে ফেলে, অন্যদের খারাপ জায়গা থাকে, ফলে আপনি শুরুর ম্যাচে একাদশে থাকবেন না মানেই যে আপনি স্পেশালি টুর্নামেন্ট বা আপনি যদি সিরিজের কথা বলি যে তাদের একাদশে খেলার কোনো সুযোগই নেই, ব্যাপারটা তেমন নয়। সো পারভেজ হোসেন ইমনকে যদি এই ব্যাকআপ ভাবনাটাতে রাখা হতো তাহলে তাকে কোনো ম্যাচ দেয়া হয়নি কেন? লিপু ভাই উত্তর দিয়েছেন যে টিম সিলেকশনটাই তারা করেন, কিন্তু যখন ওই একাদশ নির্বাচনের ব্যাপারটা হয় সেই জায়গাটাতে কোচ ক্যাপ্টেন বা তাদের ভূমিকাটা ওইখানটাতে মুখ্য থাকে। সো আমার কাছে মনে হয় যে সিলেকশন প্যানেলের সঙ্গে কোচ ক্যাপ্টেনের এই জায়গাটাতে কোথাও কোনো একটা জায়গাতে একটা গ্যাপ তৈরি হয়েছিল, অথবা লিটন দাসের উপরে অতি আস্থার কারণে যে লিটন তো রানে ফিরবেনি, ওই জায়গাটার কারণে এই জায়গায় এই গ্যাপটা তৈরি হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। যদিও আমি লিভাইকে প্রশ্নটা করার পর লিভাই খুব সরাসরি উত্তরটা দেননি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লিটন রানে ফিরবেনি, তাকে চান্সের পর চান্স দেওয়া হচ্ছে যে তিনি একটা ম্যাচে রানে ফিরলেই তখন তো আর আমাদের পারভেজ হোসেন ইমনকে প্রয়োজন পড়বে না, এরকম একটা জায়গা থেকেই হয়তো বা তারা এটা করেছেন। ফলে লিটনকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা আমি মনে করি যথার্থ সিদ্ধান্ত। ইমনের বদলে অন্য কেউ কি আসতে পারতো কিনা ব্যাপারটা সেরকমও নয়। আমাদের এইখানটাতে যেহেতু লাস্ট সিরিজে তিনি ছিলেন, তাকে যেহেতু ভাবনার মধ্যে রাখা হয়েছে, পাওয়ার প্লেটা তিনি ইউজ করতে পারেন, বিগ শট খেলতে পারেন, টিমের কথা ভাবেন, নিজের কথা না ভেবে। লিউ ভাই এই ব্যাখ্যাগুলো দিয়েছেন, সবগুলোর সঙ্গে আমি একমত, কিন্তু এই ভাবনার জায়গাটাতে থাকলেই ইমনকে অন্তত পক্ষে কিছু ওয়ানডে ম্যাচ খেলানো এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খেলানো উচিত ছিল বলে আমার কাছে মনে হয়। দেখুন, তানজিদ হাসান তামিমকে আমরা 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে নিয়ে গেছি মাত্র 5টা ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে। সেইখানটাতে তামিম ইকবালের একটা কেস ছিল যে শেষ মুহূর্তে তিনি নিজেকে উইথড্র করে নিয়েছেন। এইখানটাতে তো ব্যাপারটা তেমন না। এইখানটাতে তামিমের ব্যাপারে যতই তারা আশাবাদী থাকুন, তারা নিশ্চিতভাবে সিলেকশন প্যানেল বা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্টরা জানতেন বা ওরকম একটা আশঙ্কার জায়গা ছিল যে তামিম নাও ফিরতে পারেন। তামিমের ক্ষেত্রে সেটা হয়নি, কিন্তু লিটনের যে ব্যাপারটা হয়েছে, লিটনের ব্যাকআপ হিসেবে সেই প্ল্যানটা কি তৈরি করে রাখাটা উচিত ছিল না? সেই জায়গাটাতে কি ইমনকে কিছু ম্যাচ খেলানো উচিত ছিল না? আমার কাছে এই অবজারভেশনটা মনে হয় যে লিটনকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা যৌক্তিক, কিন্তু ইমনকে যে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটাও যৌক্তিক। তবে এই নিয়ে যাওয়ার প্রসেসে তাকে আসলে কিছু ওয়ানডে ম্যাচ খেলানো এর আগে উচিত ছিল বলে আমার কাছে মনে হয়। বাদ বাকি যে টিমটা হয়েছে সেই টিমটার জায়গাটা খুব বেশি আলোচনা সুযোগ নেই, প্রত্যাশিত টিম, এবং ওইখানটাতে খুব কি অন্যরকম হতে পারতো বলে কি মনে হয়? যেমন ধরেন হচ্ছে কি আমাদের এখানে ওই যে 3 ওপেনারের কথা বলছিলাম, সৌম্য, তানজিদ, তামিম, সঙ্গে পারভেজ হোসেন ইমনকে রাখা হয়েছে। এর বাইরে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, রিয়াদ, জাকের আলী অনেক, মেহেদী হাসান, মিরাজ। স্পিন ডিপার্টমেন্টে এখানটাতে মিরাজের সঙ্গে হচ্ছে গিয়ে নাসুম আহমেদ এবং রিশাদ হোসেনকে নেওয়া হয়েছে। এখন আপনি বলতে পারেন যে ভাই নাসুমের পারফরমেন্স তত ভালো না, রিশাদের পারফরমেন্স তত ভালো না, আমাদের ভাই বিকল্প খুব একটা নাই। সো তারা পারফরমেন্স ভালো না এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা খারাপ করতে পারেন, কিন্তু সিলেকশন প্যানেলের এই জায়গাটাতে হাত পাটা একটু বাধা ছিল বলে আমার কাছে মনে হয়। আবার পেস বোলিং ডিপার্টমেন্টে যে 4 জনকে নেওয়া হয়েছে ওইখানটাতে তাসকিন, মুস্তাফিজের সঙ্গে নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে। এখন এইখানটাতে হাসান মাহমুদকে এবং শরীফুল এই দুইজন হিসেবের মধ্যে আসতে পারতেন, কিন্তু তাদেরকে যে নেওয়া হয়নি এটা যে একটা হিউজ সারপ্রাইজ বা একটা খুব বড় কল, ব্যাপারটা তেমন নয়। শরীফুলের কথাটা বলছিলেন যে ইনজুরি পর তার ফিরতে কিছুটা সময় লাগছে নিজের সেরাতে। সো আমার বাকি টিমের অন্যান্য জায়গাগুলো নিয়ে খুব একটা আলোচনার কিছু আছে বলে আমার কাছে, ওই রকম ভাবে টকিং পয়েন্টই আছে বলে আমার কাছে মনে হয় না। আর ধরেন তামিম তো আগেই রিটায়ার করেছেন, সাকিবের ইস্যুটা রয়েছে যে সাকিব কি কারণে এইখানটাতে নাই, লিভাই সেটা বলছেন, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো, যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির এই দলটাতে সাকিবকে নিয়ে আলাদা আলোচনা করলাম না। আলোচনার এইখানটাতে শুধুমাত্র লিটন দাসের বাদ পড়াটা, পারভেজ হোসেন ইমনের সেই জায়গাটাতে আসাটা, এবং আমি আবারও রিপিট করি যে লিটনের বাদ পড়াটা খুবই যৌক্তিক। লাস্ট ম্যাচের ওরকম একটা বিপিএল ইনিংস খেলার পরও লিপু ভাইরা যেভাবে হচ্ছে গিয়ে মানে যে ব্যাখ্যাটা দিয়েছেন আমি তাতে হ্যাপি, এবং আমার কাছে মনে হয়েছে অবশ্যই তার এখানে বাদ পড়াটাই ঠিক আছে, যদিও আমি ধারণা করেছিলাম তিনি থাকবেন। আর পারভেজ হোসেন ইমনের থাকাটা তো ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে তিনি থাকলে যে সিলেকশন প্যানেলের সঙ্গে কোচ ক্যাপ্টেনের যে একই রেখায় থাকলে সেক্ষেত্রে কিছু ম্যাচ খেলিয়ে তাকে নিয়ে যাওয়া হতো। তার বাইরে আমরা বলতে পারি যে মোটামুটি চ্যাম্পিয়ন্স ট্রফির যে দলটা হয়েছে একটা বিতর্কহীন দলই হয়েছে। খুব বেশি অপশনও এই ক্ষেত্রে আমাদের সিলেকশন প্যানেলের হাতে ছিল বলে মনে হয় না। এখন গিয়ে মাঠের ক্রিকেটে তারা কতটা পারফর্ম করতে পারে, কত ভালো পারফর্ম করতে পারে, শুধুমাত্র একটা ম্যাচ জয় না, আমরা কি আসলে সত্যিকার অর্থে গ্রুপ পর্ব থেকে আমরা সেমিফাইনালে কি আসলে যেতে পারবো কিনা, সেই চ্যালেঞ্জটা এখন আমাদের এই ক্রিকেটারদের। এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে খুব একটা বিতর্কের কোনো জায়গা আপনি দেখছেন বলেন তো?